তো আজকে তোমাদের হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা গিয়েছে। তো এখন হচ্ছে কি কেমিস্ট্রি পরীক্ষার তো তোমাদের যে এমসিগুলো আসছে, হ্যাঁ, মোট আমরা যতটা সেট করছি টোটাল সেটের মধ্যে হচ্ছে কি আমাদের তোমাদের জন্য 44টা কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, এই 44টা কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে কি আজকে আমি এখানের মধ্যে তোমাদের জন্য সলিউশনগুলো আজকে দিয়ে দিব। আচ্ছা, যেমন আমাদের প্রথম কোয়েশ্চেনে দেখি তেজস্ক্রিয় পদার্থ নিজের কোনটি। তেজস্ক্রিয় পদার্থ নিজের কোনটি এটা আমরা এটা হচ্ছে প্রায় একটু বোঝার মতো, সেটা হচ্ছে কি আমাদের রেডিয়াম। ঠিক আছে, মানবদেহের শরীরে কত ধরনের মূল্য থাকে, এটা হচ্ছে কি আমাদের 26। ঠিক আছে, দেখে আমাদের 26 ধরনের। আচ্ছা, এরপরটাতে যাই। বলছে কি নিচে কাঁচা আম পাকার ফলে না জৈব অ্যাসিড থাকে, তখন আমরা আম পাকে তখন এই অ্যাসিডগুলো কিসের থেকে কি সৃষ্টি হয়। আচ্ছা, এটা কথা মানে সাকসেনিক অ্যাসিড থাকে যখন কাঁচা আম। ঠিক আছে, কাঁচা আম, কাঁচা আমে হচ্ছে ভাই আমার ম্যালিক অ্যাসিড, তারপর হচ্ছে আমার সাকসেনিক অ্যাসিড। হ্যাঁ, সাকসেনিক অ্যাসিড এগুলো থাকে এবং এগুলো হচ্ছে ভাইয়া যখন পাকা আমে যায়, তখন পাকা আমে গিয়ে এই অ্যাসিডগুলো হচ্ছে ভাই আমাদের গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়ে যায়। তাই বলে কি আমাদের পাকা আম খেতে মিষ্টি লাগে। আচ্ছা, নাইট্রোগ্লিসারিনের বোতলের গায়ের সঙ্গে নিচে কোনটি? এটা হচ্ছে একটা বিস্ফোরক পদার্থ। এটা হচ্ছে অ্যান্সার ডি, আমরা কি অধ্যায়ে একে পড়ছি। আচ্ছা, এবার আসি কি যে অধিক মাত্রায় ফর্মালডিহাইড দেহে প্রবেশ করলে কি হবে? আমরা জানি এটা ক্যান্সার। ঠিক আছে, তীব্র মাথা ব্যথা, এরকম না চোখের বিকাশ, চোখে পড়লে চোখের সমস্যা, ঘাড়ে ব্যথা, এটা হচ্ছে আমাদের আছে কি ক্যান্সার। ঠিক আছে, যেটুকু ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ ঝুঁকিপূর্ণ পদার্থের মধ্যে কি এটা ব্যাখ্যা দেওয়া আছে। আচ্ছা, এবার তোমাদের সবার যেটা প্রশ্ন ছিল ভাই, ফসফরাস অ্যাসিড বলতে তোমরা কিছু শুনো নাই বা অনেক সময় বলতে হয়তো এটা আমরা দেখবো, এটা কি ভাই এখানের মধ্যে তো অনেকের বলা ছিল কি ফসফরিক অ্যাসিড। আচ্ছা, যে একটা জিনিস দেখি ফসফরিক অ্যাসিড। আচ্ছা, যাই তোমাদের এই প্রথমে আমি এটাতে আসি ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এটা কি ইক? ঠিক আছে, এটা হচ্ছে কি ভাই ইক। আচ্ছা, ইক মানে হচ্ছে ভাইয়া H3PO4। অ্যান্সার ছিল এরকম। এখানে আমি যদি ফসফরাসের জারণ সংখ্যার ক্ষেত্রে যাই ভাইয়া, এটা হচ্ছে ভাই কি আমার ফসফরিক অ্যাসিড। আচ্ছা, অর্থাৎ কি এখানে মধ্যে ফসফেট 3 আচ্ছা, যাই হোক। হ্যাঁ, এবার আরেকটা কথা মনে রাখবা ভাইয়া, যেখানে মধ্যে ফসফরাস অ্যাসিডেরও ভাইয়া তোমাদের কি বলতেছিল, অনেকে ফসফরিক অ্যাসিড বলতেছিল, কিন্তু ভাই একটা মনে রাখবা যে ফসফরাস অ্যাসিড হচ্ছে H3PO3। অর্থাৎ কি এখানের মধ্যে ভাইয়া ফসফরাস অ্যাসিড হচ্ছে ভাই কি আমাদের H3PO3। আচ্ছা, H3PO3 এই ক্ষেত্রে হচ্ছে ভাইয়া আমরা যদি এখানে বলি ভাই 3 + 31 + 3 × 16, তাহলে আমাদের অ্যান্সার আসে ভাই কত ভাই আমাদের 82। তাহলে অর্থে কি ভাই আমাদের 82। অর্থাৎ কি প্রশ্নটা কি আমাদের ঠিক ছিল, তাহলে এটি কি আমাদের ফসফরাস অ্যাসিড। ঠিক আছে, ফসফরাস অ্যাসিডের সংখ্যা হচ্ছে H3PO3 এবং তার আণবিক ভরকে আমরা পেয়ে গেলাম। অ্যান্সার হচ্ছে আমাদের 82। ওকে। আচ্ছা, এবার যাই স্ফুটনের বিপরীত প্রক্রিয়া কি ভাই, ওটা আমরা আসলে যে ঘনীভবন স্ফুটন হচ্ছে কি ভাই আমাদের তরল থেকে বাষ্প, আর ঘনীভবন হচ্ছে ভাই আমাদের বাষ্প থেকে তরল। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। ওকে, এবার বলছে ভাই কঠিন বাষ্প তথ্যটি নিজের কোন পদার্থ থেকে সঠিক ভাই, এটা আমরা কি জানি উদয় পদার্থ AlCl3, এটা কি আমাদের চ্যাপ্টার 2 এ আছে। ওকে, এবার আসি ভাই কাঁঠাল পাকলে কোন প্রক্রিয়াটি ঘটে? কাঁঠাল পাকলে ভাই আমাদের কি ব্যাপন প্রক্রিয়া। ঠিক আছে ভাই, এটা একটা ইউনিক প্রশ্ন, যেমন তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। কাঁঠাল পাকলে কি হয় ভাই, কাঁঠালের যে পাকার মাধ্যমে কি ভাই তার যে সুগন্ধিটা থাকে, এটা হচ্ছে কি ভাই চারপাশে বাতাসে ছড়িয়ে পড়ে কিসের মাধ্যমে, আমাদের ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। তাই বলে কি কাঁঠাল পাকলে কোন প্রক্রিয়াটি ঘটে ভাই, আমাদের ব্যাপন প্রক্রিয়া ঘটে। আচ্ছা, নিচের কোন পদার্থ তাপ প্রদান করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হবে? অবশ্যই কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে আমাদের ন্যাপথালিন এবং এটা হচ্ছে আমাদের কপুর। এগুলো উদাহরণ আমাদের বইতে দেওয়া আছে, তাই বলি এখানে অ্যান্সার হবে কি ভাই আমাদের ডি। ওকে, ঠিক আছে। এবার বলছে কি ভাইয়া মোমবাতি জ্বলনে কোনটি উৎপন্ন হবে? অবশ্য যেহেতু মোমবাতি হচ্ছে হাইড্রোকার্বন এবং পোড়াচ্ছি মানে আমি দহন করতেছি, তাই বলে অবশ্যই আমার তাপ উৎপন্ন হবে এবং আমার আলো উৎপন্ন হবে। ঠিক আছে, কণা সময় অন্তর্নক শক্তি কমে যায়। হ্যাঁ, মোমবাতি দেখলে কি ভাই আমরা বলি কি মোমবাতি গলে যাচ্ছে, অর্থাৎ মোমবাতি কি ভাই আমার সলিড ছিল এবং সলিডটি কি হয়ে যাচ্ছে, মানে আমার লিকুইড হয়ে যাচ্ছে, অর্থাৎ তার আন্তঃআণবিক শক্তি কমে যাচ্ছে। এমনকি অবশ্যই আমরা জানি হাইড্রোকার্বনকে যদি আমি অক্সিজেন উপস্থিতিতে পড়াই, আমার কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয় এবং এটাকে আমাদের গ্রিন হাউস গ্যাস। অর্থাৎ এখানে আমার 4টা কারেক্ট অ্যান্সার।
তাহলে কি 0.1 ml 0.15 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে কত গ্রাম দ্রব্য আছে। তো ঠিক আছে ভাই, এটা আমরা অ্যান্সারটা দেখি। সেটা হচ্ছে আমরা জানি W ইজ ইকুয়াল টু SMV ml এ এবং 1000 এ। তাহলে হচ্ছে ভাই কত 75। ঠিক আছে, তাহলে হচ্ছে কি ভাই সোডিয়াম কার্বনেট মানে হচ্ছে Na2CO3। তাহলে ভাইয়া তার আণবিক ভর হচ্ছে ভাইয়া এমন সোডিয়াম কার্বনেট হচ্ছে ভাইয়া 23 × 2 প্লাস 12 প্লাস 3 × 16। তাহলে এর অ্যান্সার হচ্ছে 3 × 2 প্লাস 12 প্লাস 16 × 3 106। 106 আমি এখানে বসা দিলাম এবং 1000 দ্বারা ভাগ করলাম। আচ্ছা ইন্টু 1 আর কত 106 ডিভাইড বাই কত 1000। তার অ্যান্সার আসলো কত ভাই 1.79 1.95 এটা ডি হচ্ছে কি আমাদের ভাই এখানে কারেক্ট অ্যান্সার। ওকে ঠিক আছে, এবার আসে কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে বেশি। আচ্ছা যার তোমার আণবিক ভর কম তার ব্যাপন হার সবচেয়ে বেশি। যেমন কার্বন মনোঅক্সাইড মানে CO, তাহলে কত হয় ভাই 12 প্লাস 16 28। আচ্ছা নাইট্রোজেন মানে N2, তাও কত ভাই আমার 28। ঠিক আছে, ইথিলিন মানে অ্যালকিন, ইথিলিন মানে CH2 ডবল বন্ড CH2। তাহলে এটার অ্যান্সার হচ্ছে CH2 ডবল বন্ড CH2 ওকে 12 প্লাস 2 প্লাস 12 প্লাস 2 ও এটা অনেক বড়, সরি 12 প্লাস 2 প্লাস 12 প্লাস 2 28। অর্থাৎ কি এখানে 28 28 এটাও 28 এটাও 28 এটাও 28, এটা সবার সেম। আগে থেকে ভাই আমাদের অ্যামোনিয়া NH3 14 14 প্লাস 3 তাহলে এখন আমার 17। সবগুলো 28, এটাও 28 এটাও 28, বাকি থেকে কত হয় আমাদের 17। দেখি না আমাদের অ্যান্সার। ওকে বুঝাই গেল। আচ্ছা কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যেটা শক্তি কম সেটাতে আগে প্রবেশ করবে। যেমন হচ্ছে ভাইয়া যদি 5 প্লাস 0 বলি তাহলে এটা 5, 5 প্লাস 2 বলি তাহলে এটা 7। ঠিক আছে, ডি এর জন্য পি এর জন্য যেহেতু 5 প্লাস 1 এটা কত হবে আমার 5। ওকে 4 প্লাস 3 যদি বলি 7, তাহলে কি আমার এই দুটো আগে ক্রস 5D। এবার সাথে 4P এবং 5S। আচ্ছা যেখানের মধ্যে কি ভাই এখানে দুজনের সমষ্টির N+L এর মান সেম, N+L এর মান কি ভাই আমাদের সেম আসতেছে। এই ক্ষেত্রে ডিপেন্ড করতেছে ভাই আমার N এর মানের উপর, অর্থাৎ কি এখানের মধ্যে N এর মান ছোট 5 greater than 4। ঠিক আছে, N এর মান কোন দিকে এখানে ছোট, তাই বলে কি এখানে আগে 4P-তে প্রবেশ করবে তারপর 5S-এ যাবে। আচ্ছা ঠিক আছে, এবার বলছি উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও, এর নিউট্রন সংখ্যা বের করো। আচ্ছা নিউট্রন সংখ্যা হচ্ছে কত ভাই আমাদের 39 মাইনাস 90 অর্থাৎ 20। নিউট্রন সংখ্যা হচ্ছে আমাদের 20। আচ্ছা এর সর্বশেষ শক্তিস্থলে ইলেকট্রন সংখ্যা কত 19 মানে হচ্ছে কত আমাদের পটাশিয়াম প্লাস, অর্থাৎ কি বলছে কি সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কত। অনেকে এখানের মধ্যে ভাই কি করে যে পটাশিয়াম বললো পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথ তো ভাই আমাদের একটা আছে, তাহলে বলে কি এখানে অনেকে অ্যান্সার এ দেখা দিয়েছে, কিন্তু এখানে এ কারেক্ট না, বিকজ এখানে দেখো আমাকে এক্স প্লাস দিয়ে দিয়েছে। এক্স প্লাস মানে পটাশিয়াম প্লাস, আর পটাশিয়াম প্লাস মানে পটাশিয়াম আয়ন মানে হচ্ছে কার ইলেকট্রন বিন্যাস হবে আমার আর্গনের ইলেকট্রন বিন্যাস। আর্গনের ইলেকট্রন বিন্যাস মানে সর্বশেষ কক্ষপথ কয়টা ইলেকট্রন আমার 8 মানে 8টি ইলেকট্রন। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আমাদের 8টি ইলেকট্রন এখানে বিদ্যমান আছে। আচ্ছা যেমন 2 আচ্ছা 8 8 আর হচ্ছে আমার 18, তাই বলে কি এখানে সর্বশেষ কত কয়টা মানে 8টা বিদ্যমান আছে। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে লিউকিমিয়া রোগে কোনটা ব্যবহার করবে P32 আমরা সকলে জানি। তারপর 24 গ্রাম mgর সাথে কত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে। আচ্ছা আমরা একটু দেখি সমীকরণ থেকে mg প্লাস O2 2 mgO, আচ্ছা 2 mg অর্থাৎ 2 × 24 গ্রাম, আর অক্সিজেন হচ্ছে ভাই আমার 32 গ্রাম। অর্থাৎ ভাইয়া এখানের মধ্যে আমার 48 গ্রাম 48 গ্রাম mgর জন্য আমার অক্সিজেন লাগতেছে কত ভাই আমার
32 গ্রাম অক্সিজেন লাগতেছে, সুতরাং আমার 24 গ্রাম এমডি এর জন্য লাগবে 32 মানে 32 ইন্টু 24 ডিভাইড বাই 48 মানে 60 গ্রাম। এটা যদি মুখোমুখি করে ফেলা যায় 16 গ্রাম কি আমার এখানে লাগবে। আছে যাই হোক, বলছি কি উদ্দীপকে আচ্ছা যাই হোক আচ্ছা বলছি কি ভাই নিচে উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। উদ্দীপকে একটি পরমাণু চিত্র দেওয়া আছে যার কক্ষপথ যথাক্রমে এ ইজিগুলো কে শক্তি স্তর, বি ইজিগুলো এল শক্তি স্তর, চিত্র তো আসে নাই, সি ইজিগুলো এম শক্তি স্তর। আচ্ছা যাই হোক, শক্তি স্তর গুণাবলী ইলেকট্রনটি কণিক ভরবেগ নির্ণয় করো। এটা চিত্র চিত্র আসে তো নাই। আচ্ছা যাই হোক, আমরা লাস্টে দেখতেছি এটা চিত্র আসে না এখানে। আচ্ছা এখানে একটা চিত্র আসেন। আচ্ছা যাই নিচে কোনটা অধাতু সেটা তো আমরা সবাই জানি হাইড্রোজেন। আচ্ছা আয়ন তোমার আয়রনের পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? আয়রন হচ্ছে ভাই কি আমরা যে কক্ষপথ ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 তারপর 4s2 তারপর 3d6 সর্বশেষ কক্ষপথ ভাগে 4 তাহলে 4s তাহলে কি অ্যান্সার হচ্ছে চতুর্থ পর্যায়ে অবস্থিত। আচ্ছা নিচে কোন মৌলটি ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? ইলেকট্রন আসক্তি বেরেলিয়াম মানে বিই, তারপর হচ্ছে কি ভাই আমাদের অক্সিজেন, তারপর হচ্ছে কি ভাই আমাদের বোরন, তারপর হচ্ছে কি আমাদের নাইট্রোজেন। বলছে কি ভাইয়া যে নিচে কোন মৌলটি ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? আচ্ছা যেটা ডানে এরা কি একই পর্যায়ে অবস্থিত, তাই বলে কি সবার ডানে যে অবস্থিত তাহলে ইলেকট্রন আসক্তি সবচেয়ে অবস্থিত, তাই বলি এখানের মধ্যে বিই কম বোরন থেকে, বোরনের কম কি ভাই আমাদের, তাহলে ভাই এখানের মধ্যে কি হবে সবার যেহেতু ডানে অক্সিজেন অবস্থিত তাই বলে এখানে অ্যান্সার অক্সিজেন হবে। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তারপর হচ্ছে নাইট্রোজেন কোন পর্যায়ে কোন গ্রুপে অবস্থিত? নাইট্রোজেনের ক্ষেত্রে ভাই আমরা যদি দেখি 1s2 2s2 2p3 তাহলে 5 5 to 7 তাহলে হচ্ছে কত ভাই 3 তাহলে গ্রুপ সংখ্যা হচ্ছে ভাই কত জি 3 + 2 + 10 তাহলে কত হবে আমাদের 15, অর্থাৎ 15 নম্বর গ্রুপে আমাদের অবস্থিত। ওকে, এবার হচ্ছে ভাই নিচের কোনটি অ্যামোনিয়াম ফসফেটের সংকেত? আচ্ছা ফসফেটের হচ্ছে ভাই PO4 3- আর হচ্ছে কি আমার NH4+, তাহলে হচ্ছে ভাইয়া NH4 3 PO4 এটা হচ্ছে কি ভাই আমাদের সংকেত। NH অ্যামোনিয়া, হ্যাঁ এই নাম্বারটা কি আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নিচে কোনটি দ্বিযোজী মূলক? অর্থাৎ দেয়াই আছে যার চার সংখ্যা 2 সে হচ্ছে কি দ্বিযোজী। আচ্ছা ঠিক আছে, তাহলে নিচের কোনটি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর? যোগটি হবে ভাইয়া আমার H2S, এটা একটা সমযোজী যৌগ, ঠিক আছে, আয়নিক যৌগ ভুল এবং দ্রবণীয়, এটা ঠিক আছে। তাহলে 1 ও 3 এটা পোলার যৌগ, তাই বলে কি এটা আমাদের পানিতে দ্রবণীয়। নিচে কোনটি রাসায়নিকভাবে আসক্তিহীন? অবশ্যই নিষ্ক্রিয় গ্যাস কি নিয়ন। ওকে, এবার হচ্ছে কি কোনটিতে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ সবচেয়ে বেশি? একটা কথা মনে রাখবো ভাইয়া যে তোমার যে এগুলো সবাই হচ্ছে কি আমাদের সমযোজী যৌগ মধ্যে আণবিক ভর যত বেশি আমাদের কি হবে তত ভ্যান্ডার ওয়ালস বেশি বলকে তত বেশি হয়। আচ্ছা আয়োডিন কত 153 যদি 2 দ্বারা গুণ করি তাহলে 306 হয়। আর অ্যাসিড ঠিক আছে যদি আমি 32 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে কথা আমার 256 হোপসো, হ্যাঁ 256 হয়। অর্থাৎ কি এটা তো কমই ভাই 18 আর এটা হচ্ছে কত আমার 32, এটা তো কম। ঠিক আছে আয়োডিন 141 দ্বারা গুণ করি 153 বা 151 যেটাই দ্বারা গুণ করি এটা 300-এর উপর আসবে, তাই বলে এখানে আয়োডিন কি আয়োডিনের আণবিক ভর সবচেয়ে বেশি, তাই বলে কি এখানে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল কি সবচেয়ে আয়োডিনে বেশি হবে। তাহলে 1 লিটার H2SO4 এর ডেসিমোল দ্রবণের দ্রব্যের পরিমাণ কত গ্রাম? আচ্ছা W = আমার কত হয় SMV ভি হচ্ছে কি আমার লিটার এককে, তাহলে হচ্ছে কি আমার দ্রবণ ডেসিমোলার হচ্ছে কত ভাই 0.1 সরি ডেসিমোলার হচ্ছে কত 0.1, ভর হচ্ছে সালফিক হচ্ছে 98 গ্রাম, তারপরে ভি হচ্ছে কত ভাই আমাদের 1 লিটার, তাহলে 0.1 ইন্টু এত তাহলে 9.8 গ্রাম 9.8 গ্রাম। ওকে হয়ে গেছে। তারপর হচ্ছে কি ভাইয়া নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দাও। বলছে কি 7 অর্থাৎ এখানের মধ্যে আমার হাইড্রোজেন আর এটা হচ্ছে কি আমাদের নাইট্রোজেন। ঠিক আছে, যেহেতু 7 দেওয়া আছে তাই বলে এটা আমাদের নাইট্রোজেন। তাহলে পি এবং কিউ দ্বৈতের নিয়ম কি বলছে যোগের ক্ষেত্রে দ্বৈতের নিয়ম পালন করে। হ্যাঁ ভাইয়া যে তোমার NH3, ঠিক আছে এখানে NH3 যখন তোমার কি
হাইড্রোজেন এবং কি নাইট্রোজেনের মধ্যে কি এখানে ইলেকট্রন শেয়ার হয়। হাইড্রোজেন ক্রস, এটা ডট, এটা ক্রস, এটা ক্রস, এটা ডট, এটা ক্রস, এটা ডট। মানে হাইড্রোজেন তার সর্বশেষ কক্ষপথে ভাইয়া দুইটা করে ইলেকট্রন পূর্ণ করতেছে। তাহলে এটাকে দ্বৈত নিয়ম পালন করো। ওকে, সমযোজী বন্ধন গঠন করে, এটা অবশ্যই সমযোজী বন্ধন এবং ত্রিমাত্রিক গঠন বিশিষ্ট হয়। হ্যাঁ ভাইয়া, যে তোমার এখানের মধ্যে কি এটা সরলরেখী হতে পারবে না, বিকজ এখানে অলরেডি তার ঠিক ভাইয়া লোন পেয়ার আছে। হ্যাঁ, একটা কথা একটু মনে রাখি, লোন পেয়ার বিকর্ষণ আর কি ভাই, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ এবং তারপর সবার লাস্ট হচ্ছে ভাইয়া বন্ড পেয়ার বিকর্ষণ। এটা একটু ভাই আমরা মনে রাখবো। হোপসো বা আগের ক্লাসে তোমাদেরকে আমি শিখাইছিলাম যে লোন পেয়ার বিকর্ষণ সবচেয়ে বড়, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার এবং এই লোন পেয়ার বন্ড পেয়ার এই কাহিনীর কারণে এখানে লোন পেয়ারও আছে, বন্ড পেয়ারও আছে এবং তাই বলে এই বিকর্ষণের কারণে কি লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণের কারণে এটা ত্রিমাত্রিক গঠন সৃষ্টি করে। এটার আকৃতি হচ্ছে ভাই পিরামিডিও। ঠিক আছে, এটার আকার হচ্ছে কি আমাদের ত্রিমাত্রিক গঠন থেকে পিরামিডিও। ঠিক আছে, এটার আকৃতি কি আমাদের পিরামিডিও। ওকে, তারপর হচ্ছে ভাইয়া উল্লেখিত মৌলে পারমাণবিক আকার ক্রমান্বয়ে হ্রাস পায়। আচ্ছা, কি দিছে? আচ্ছা, নিচে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি ভাইয়া পর্যায় সারণী কোণের 10 গ্রুপে কোনটিতে অংশ হলো 11 মানে হচ্ছে কি আমাদের সোডিয়াম, তারপর কি আমাদের পটাশিয়াম, তারপর হচ্ছে কি ভাই আমাদের 37 মানে রুবিডিয়াম। আচ্ছা, বি মৌলটি পর্যায় সারণী কোন পর্যায়ে অবস্থিত? বি মানে হচ্ছে ভাই আমাদের পটাশিয়াম কোন পর্যায়ে অবস্থিত? পটাশিয়াম অবশ্য কত ইয়াতে পড়েছে, এটা কত চতুর্থ পর্যায়ে, 4th পিরিয়ড। ওকে, তাহলে এটা কত আমাদের 4th পিরিয়ড, তাহলে অ্যান্সার কত হবে আমাদের? ডি। হোপসো, হ্যাঁ ডি। আচ্ছা, নিয়ে যাবো। আচ্ছা, আমার ডি হবে। আচ্ছা, উল্লেখিত পারমাণবিক আকার ক্রমান্বয়ে, আচ্ছা আমি আবার দেখি যে কি সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম বলছে কি উল্লিখিত না যে পারমাণবিক আকার ক্রমান্বয়ে হ্রাস পায় সর্বশেষ স্তরে একটি করে ইলেকট্রন আছে। বি এবং সি মৌলটি অধিকতর আমাদের স্থির। আচ্ছা, যেহেতু এখানের মধ্যে কি আছে ভাই সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম। আচ্ছা, পটাশিয়াম হচ্ছে ভাইয়া উল্লেখিত মৌলগুলোর ক্ষেত্রে এখানে যেহেতু কি ভাইয়া দেখো আমাদের বলে দিচ্ছে মৌলগুলো, তাহলে 3টা মৌলই আমাদের এখানে কনসিডারেবল। তাহলে আছে কি আমাদের সোডিয়াম, হ্যাঁ অবশ্যই একটা আছে। তারপর হচ্ছে কি ভাই আমাদের পটাশিয়াম পটাশিয়াম হচ্ছে কি গ্রুপ 1 মৌল, তাহলে অবশ্যই আছে। আমরা কি জানি হেলিনাকে রুবিনা সাজাবে কোথায় ভাইয়া? ফ্রান্সে। অর্থাৎ লিথিয়াম হেলিনাকে রুবিনা সাজাবে ফ্রান্সে। ঠিক আছে, অর্থাৎ কি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম। কিন্তু দেখো ভাই এখানে মধ্যে কি বলছে পারমাণবিক ক্রমান্বয়ে হ্রাস পায় না ভাই, এটা ভুল। গ্রুপের উপর থেকে যদি আমি নিচে যাই, এটা কি গ্রুপ ওয়াইজে অবস্থিত, অর্থাৎ গ্রুপ 1 মৌল এরা। উপর থেকে যদি নিচে যেতে তাহলে আকার বৃদ্ধি পায়। ঠিক আছে, তারপর হচ্ছে কি ভাইয়া সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে। অবশ্যই গ্রুপ 1 সবার সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে। সি মৌলটি বিয়নিক অধিকতর সক্রিয়। অবশ্য রুবিডিয়াম যত আমি নিচের দিকে যাব আয়নীকরণ শক্তি তত কমতে থাকবে এবং এরা ধাতু, তাই বলে ধাতুর ডিপেন্ড করে নিম্ন আয়নীকরণ শক্তির উপর। যদি আয়নীকরণ শক্তি রুবিডিয়ামের থেকে রুবিডিয়ামের আয়নীকরণ শক্তি সোডিয়াম পটাশিয়াম দেখো, তাহলে কি অবশ্যই রুবিডিয়াম অতি সক্রিয়। অ্যান্সার ডি। ওকে, এবং নিচে কোনটি উদ্ধূপাবিত পদার্থ? এটা সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। ওকে, তারপর আসছি কি ভাই আমাদের নিচের কোনটি ব্যবহার হার সবচেয়ে কম? আচ্ছা, ইথেন প্রোপেন অ্যামোনিয়া হচ্ছে ভাই আমাদের NH3। আচ্ছা, নাইট্রোজেন হচ্ছে ভাই আমাদের N2, এটা 28, সেটা তো বোঝাই গেছে। আচ্ছা, ইথেন CH3 C6 CH3 না ইথেন CH3 CH8। আচ্ছা, আমাদের প্রোপেন C4H10। হ্যাঁ ঠিক আছে, এই দুটো তো হবে না বিকজ এখানে অনেক বেশি কার্বন 12 করে বাদ। এটা কি সবচেয়ে ছোট হচ্ছে ভাই আমাদের এটা 17, তাহলে অ্যামোনিয়া। ওকে, ফসফোনিয়াম ফসফেট। আচ্ছা, ফসফোনিয়াম মানে যেমন অ্যামোনিয়াম পড়ছিলাম সেরকম কি ভাই ফসফোনিয়াম হচ্ছে ভাই আমাদের P4+। ফসফোনিয়াম ফসফেটের সংখ্যা হচ্ছে ভাই আমাদের কত? ডি নাম্বারটা। ওকে, ঠিক আছে, ফসফেনের সংখ্যা যোজনী 1 আর ফসফেটের যোজনী 3, তাই বলে কি সংখ্যা হচ্ছে ডি। ওকে, এবার হচ্ছে কোন মৌলটি অধিকতর তরিণাত্মক? অর্থাৎ ফ্লোরিনের তরিণাত্মক হচ্ছে 4, যেটা কিন্তু পর্যায় সারণীতে সবচেয়ে বেশি। ডিমের কোষ, আচ্ছা ডিমের কোষের সাথে যদি ভাই আমরা ক্যালসিয়াম কার্বনেট এবং এখানে ভাই আমাদের কি আছে ভাই সাইট্রিক অ্যাসিড, এবং ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি ভাই আমার অ্যাসিডের বিক্রিয়া দিয়ে অবশ্যই কি ভাই আমাদের কার্বন ডাইঅক্সাইড এখানে উৎপন্ন হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ভাই এ পাত্রে 60 গ্রাম চুনাপাথর, বি পাত্রে 2 মোল HCl দ্রবণ আছে। এ পাত্রে পানি যোগ করলে 600 ml দ্রবণ তৈরি করলে দ্রবণের মোলারিটি নিচের কোনটি হবে? আচ্ছা, যাই হোক এখানের মধ্যে বলছি কি ভাই এই পাত্রে পানি যোগ করলে, আচ্ছা এই পাত্রে পানি যোগ করা, আচ্ছা এই পাত্রে 60 গ্রাম চুনাপাথর, 60 গ্রাম মানে হচ্ছে কত ভাই 100 গ্রাম,
তাহলে কত 0.6 মোল, 0.6 মোল। আচ্ছা 60 ml পানি যোগ করলো। আচ্ছা তাহলে কত n/v, n ইন্টু 1000 v/ml, 0.6 মোল ইন্টু কত আমাদের 1000 আর কত ভাই 600। আচ্ছা যাই 100 আচ্ছা 0.6 ইন্টু আমাদের 1000 তাই 600 এক, অর্থাৎ আমাদের 1 মোলার। ওকে ভেরি গুড। আমাকে চুনা পাথর লিমিটিং বিক্রিয়ক হবে। আচ্ছা যাই দেখিনি চুনা পাথরের মূল সংখ্যা কত দিল ভাই আমাদের 0.6 মোল। ঠিক আছে চুনা পাথরের সংখ্যা যদি দেখি একটু দেখি CA, আচ্ছা এটাকে আমি একটু কপি করি, এটা নিয়ে যাই উপরে রেখে দিতে। আচ্ছা এবার আসি এখানে CaCO3 প্লাস HCl CaCl2 প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস আমার পানি। আচ্ছা দেখি CaCO3 ক্ষেত্রে সব কিছু ঠিক আছে, হ্যাঁ জাস্ট এখানে আমাদের একটা 2 বসবে তাহলে কি আমার ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা এবার আসি দেখি ভাইয়া ওই যে NaCaCO3 ক্ষেত্রে দেখি বাই কত 1, তাহলে কত 0.6, তাহলে এটা কত আসছে ভাই আমার 0.6। NaHCl/2 এটা কত আসে দেখি, NaHCl হচ্ছে আমার 2 মোল এবং কত 2, তাহলে কত আমার 1 মোল, সরি এটা 1 মোল বলতেছি, এটা রেশিও কত আমার 1 আসছে। ঠিক আছে তাহলে অর্থাৎ আমার কে লিমিটিং হবে ভাইয়া CaCO3 আমার লিমিটিং হবে। ঠিক আছে কে লিমিটিং হবে COC চুনাপাতা লিমিটিং হবে। আচ্ছা ঠিক আছে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 2.4 গ্রাম। আচ্ছা আচ্ছা যাই হোক এখানের মধ্যে কত আমার 1 মোল থেকে এখানে আমরা কি ভাই 1 মোল থেকে কার্বন ডাইঅক্সাইড পাই কত ভাই আমরা 1 মোল, তো 0.6 থেকে কত পাবো কত পাবো ভাই 0.6 মোল কার্বন ডাইঅক্সাইড পাবো। আর 0.6 মোল 44, তাহলে কত ভাই আমাদের 26.1 গ্রাম। অবশ্যই ঠিক আছে 0.6 ইন্টু 44, দেখ আমাদের অ্যান্সার এটা আসে। ওকে ঠিক আছে উৎপন্ন লবণের পরিমাণ হবে 66.6 গ্রাম। দেখি আচ্ছা যেহেতু এখানে 1 মোল থেকে আমি এই লবণটা পাচ্ছি 1 মোল, তাই বলে দেখি 0.6 থেকেও পাবো কত 0.6 মোল, তাহলে কি আণবিক ভর দ্বারা গুণ করে 40 প্লাস 35.5 ইন্টু 2, হ্যাঁ 66 এত গ্রাম। ওকে ইয়েস অল অ্যান্সার আর কারেক্ট। আচ্ছা আচ্ছা নিচে কোনটি আণবিক শক্তি সবচেয়ে বেশি, আণবিক শক্তি সবচেয়ে বেশি এই যেটাই বললাম যেখানের মধ্যে আয়োডিনের তোমার আণবিক ভর সবচেয়ে বেশি হবে এবং এখানে সবাই সমযোজী, সমযোজীর মধ্যে হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে এবং যে সমযোজী যৌগের আণবিক ভর বেশি হবে সেটার ক্ষেত্রে কি হয় ভাইয়া যে ভ্যান ডার ওয়ালস বলছে সেক্ষেত্রে তীব্র হয় অর্থাৎ পোলার আয়নের কারণে, তাই বলে এখানে আয়োডিনের আণবিক ভর সবচেয়ে বেশি। আচ্ছা CH4 এর আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল, হ্যাঁ ঠিক আছে ভ্যান ডার ওয়ালস ব্যাপনের হার CH3 থেকে বেশি। আচ্ছা দেখি 12 + 4, হ্যাঁ 12 + 4 16, হ্যাঁ ঠিক আছে বেশি দহনে 2 মোল কার্বন ডাইঅক্সাইড গ্রহণ উৎপন্ন হয় প্রয়োজন হয়। CH4 + O2 CO2 প্লাস পানি। আচ্ছা ঠিক আছে তাহলে কার্বন ডাইঅক্সাইড একটা আছে অক্সিজেন আছে কয়টা ভাই আমার 2টা, এখানে আছে 2টা আছে 3টা, তাহলে এখানে আমরা 3 দ্বারা গুণ করে দিই তাহলে হয় 6টা। ঠিক আছে তাহলে হাইড্রোজেন আছে কয়টা আমার 2টা। ঠিক আছে হাইড্রোজেন 2টা। আচ্ছা আচ্ছা যাই হোক 2 দ্বারা গুণ কারণ ভুল হয়েছে, তাহলে 2 দ্বারা গুণ করে 2 দিয়ে 4 হয়, তাহলে হাইড্রোজেন কিন্তু 2 দ্বারা গুণ করে তাহলে 2 দিয়ে 4, এখানে কত অক্সিজেন 2টা এবং 2 দিয়ে 4 হয়। ঠিক আছে অর্থাৎ 2 মোল আমার অক্সিজেন প্রয়োজন হয়। ঠিক আছে আচ্ছা সবই ঠিক আছে এখানে। আচ্ছা আমাদের লাস্ট স্লাইড, লাস্ট 2টা প্রশ্ন। টাংস্টেনের পদ্ধতি কিংবা W Fe3+ M শেল অর্থাৎ KLMN অর্থাৎ কি ভাই 1 2 3 অর্থাৎ 3s2 3p6 3d6 অর্থাৎ 16 8 অর্থাৎ 20 কতটি ইলেকট্রন আছে F3+ KLMN M শেলে কতটি Fe3+ তাহলে কত 3s2 3p6 3d6 2 6 6 12 12 14, হ্যাঁ 14টা, হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত এই 6 6 কত 6 + 6 12 + 2 যেগুলো কত আমার 14, অর্থাৎ কি আমাদের সবগুলো অ্যান্সার কি শেষ হয়ে গেল এবং ক্লাস এখানে শেষ। আশা করি তোমরা তোমাদের যে এই ফসফরাস অ্যাসিড যে H3PO4 এটার অ্যান্সারটা পেয়ে গেলে, এটা প্রশ্ন ঠিক ছিল এবং এখানে মোটামুটি সব প্রশ্নই ঠিক ছিল। ওকে আসসালামু আলাইকুম, আজ এখানেই শেষ। ঠিক আছে স্যার আমাদের এরকম। আচ্ছা ভাই এখানের মধ্যে হচ্ছে এখানে একটা প্রশ্নটা একটু এখানে চিত্রটা একটু আসেনি, হ্যাঁ কোন চিত্রটা এখানে একটু সলভটা করতে পারি নাই ওদের জন্য, অথবা একটা গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ উদ্দীপকের আলোকে পরবর্তী একটু পরমাণু চিত্রে দেওয়া আছে, এটা চিত্রটা একটু আসে নাই, এটা গ্রুপে পোস্ট করে দেবো আর কি তাহলে। আচ্ছা এটা সলিউশন আমরা গ্রুপে হ্যাঁ গ্রুপ করে পোস্ট করি। এটা বেসিক হচ্ছে কৌণিক ভরবেগের চিত্রটা ওই এনজিআর স্ট্যান্ডার্ড উপায়। এখানে ধরে আয়নামানটা বলে দিবে তোমার কৌণিক ভরবেগটা কত
ঠিক আছে, n এর মানটা বসাবে h/2 দিয়ে বাকিটা পাবে। আর ঘূর্ণায়মান ইলেকট্রনের ক্ষেত্রে এটা গমন বলে শক্তি। আচ্ছা, গমন বলে কি নিচ থেকে উপরে গেলে কি হবে? শক্তি বিকিরণ হবে। আর উপর থেকে নিচে আসলে উপর থেকে নিচে শক্তি শোষণ করবে, নিচ থেকে উপরে গেলে শক্তি বিকিরণ করবে। বিকিরণ হবে। আচ্ছা, এটা বাদ সরি, শোষণ হবে। হ্যাঁ, নিচ থেকে উপরে গেলে শক্তি শোষণ হবে, শোষণ উপর হবে, থেকে নিচে গেলে বিকিরণ হবে। ওকে। নিঃশক্তিস্তর ইলেকট্রনের কৌণিক ভরবেগ, হ্যাঁ, এবং কৌণিক ভরবেগটা আবার সেম, বি এর ধরো n এর মান 2, a এর n এর মান ধরো 1, তাহলে এখানে বসাবা কৌণিক আচ্ছা, ভরবেগ। কৌণিক ভরবেগ ক্ষেত্রে একটা জিনিস দেখি, এটাকে L দ্বারা প্রকাশ করে NH বের পাই কত? টুয়াইস পাই। ঠিক আছে, এখানে মধ্যে কত? এখানে এটা ধ্রুবক, তাহলে কি L সমানুপাতিক কত আমার n, তাহলে আমরা L1/L2 N1/N2 তাই বলে জাস্ট কি আমরা এখানে এটার মধ্যে বের করতে পারবো। মানে যত উচ্চতর কক্ষপথ তত কি কৌণিক ভরবেগের পরিমাণটা বেশি হবে। ঠিক আছে স্যার, এটা দেখে বোঝা যাচ্ছে ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রনের শক্তি শোষণ বা বিকিরণ কোনটি করবে না। হ্যাঁ, যেহেতু বোর পরমাণু মডেল অনুযায়ী, পরমাণু মডেল অনুযায়ী এটা হবে না। হয় এটা কি হলে কি হতো? এটা হলে কিন্তু ক্যান্টিলিভার হতো। জি, ঠিক আছে। ওকে স্যার, ওভারঅল ঠিক আছে। আমরা নেক্সট টাইম থেকেও সেম ভাবে মডেল টেস্টের এই এমসিকিউ সলিউশন, সিকিউর সলিউশন একসাথে এরকম করে আপলোড দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকবেন। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি এটার কি স্যার এসে সমাধান হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে আমরা গ্রুপে দিয়ে দিব, যেটা চিত্র ছিল না। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম।